আপনারা যদি তারাপীঠ গেছেন কিংবা যাবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিন। হতে পারে আপনার ভাবনা চিন্তা পুরোপুরি পাল্টে যাবে আজকের এই ভিডিওটা দেখার পর। তবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের আরও হরর মিস্টিরিয়াস কন্টেন্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নমস্কার, আমি সুমিত, আপনারা দেখছেন রহস্যরাত্রি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তারাপীঠ এমনই একটা স্থান যেখানে মানুষ ভক্তি ভরে পুজো দিতে যায়। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীর ঢল নামে এই তারাপীঠে। কিন্তু তার পাশাপাশি যে এখানে কোনো রকম ভৌতিক ঘটনা থাকতে পারে সেটা হয়তো অতি বিশ্বাসী কেউ কল্পনাও করতে পারবেন না, কারণ এটা মায়ের স্থান, যেখানে মায়ের মন্দির থাকতে পারে, যেখানে এত ভক্তের উপস্থিত, সেখানে ভূত প্রেত কীভাবে থাকবে এই প্রশ্নটা হয়তো আপনাদের মনেও আসছে। কিন্তু এই জায়গায় অর্থাৎ তারাপীঠে এত বড় একটা শ্মশান রয়েছে, যে শ্মশানটা এখন অনেক ছোট হয়ে গেছে। কিন্তু আগে একটা সময় ছিল যখন এই জায়গা অতটাও জনপ্রিয়তা পায়নি, তখন হাতে গোনা কিছু লজ বা হলিডে হোম ছিল এই তারাপীঠে, এবং তখন এই শ্মশান এক বিস্তারিত জায়গা জুড়ে ছিল। এবং এই শ্মশানের যে চত্বর বা এরিয়া, সেই জায়গায় ঘন বন জঙ্গল সব কিছু নিয়ে তারাপীঠ গড়ে উঠেছিল। পরবর্তীকালে এত ভক্তের সমাগম দেখে সেই শ্মশানের এরিয়ার জায়গা ছোট করে, অর্থাৎ সেই জঙ্গল সাফাই করে সেখানে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয় এবং সেখানে লজ হোটেল সব কিছু আস্তে আস্তে গড়ে ওঠে। কিন্তু যে ঘন জঙ্গল, যে বিস্তারিত শ্মশানের এরিয়া জুড়ে এখানে অনেক হোটেল বা লজ গড়ে উঠেছে, সেই জায়গা সব কিছু কি অভিশাপমুক্ত হতে পেরেছে? এরকমই আজ একটা কাহিনী বলবো এই তারাপীঠের কোনো একটি লজ কাম হোটেলকে কেন্দ্র করে। তারাপীঠের প্রপার যে টাউন, মানে যেখানে পরপর সব হোটেল লজ রয়েছে, তার থেকে একটু ভেতরের দিকে একটা হোটেল কাম লজ রয়েছে, যেটা একটি গলির ভিতরে, এবং সেইখান থেকে শ্মশান খুব একটা দূরে নয়, অন্ধকার গলি, এবং সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এখনও অতটা পরপর লজ বা হোটেল এখানে গড়ে ওঠেনি, অল্প কিছু সংখ্যক হোটেল বা লজ এখানে রয়েছে, কিন্তু জায়গাটা এখনও অনেকাংশে ফাঁকা। রাতের বেলায় নির্জন এই জায়গায় যদি তোমরা গলির ভিতরে ঢোকো তাহলে মনে হবে যে এই জায়গাটা এখনও শ্মশানপুরী হয়ে আছে, যেখানে তিনতলায় একটি ঘর রয়েছে। সেই ঘরটাকে ঘিরে অনেকেরই অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন বিভিন্ন জায়গায়। তো সেখানেই উপস্থিত হয় সঞ্জয় এবং তার ওয়াইফ সোনালি। দুজনে ঠিক করে যে তারা পুজো দিতে তারাপীঠ যাবে। প্রতি বছর যেরকম এখানে ভক্তের সমাগম তো চলেই, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই এখানে ভক্তদের ভিড় উতলে ওঠে। কিন্তু বিশেষ করে ওই যখন নাকি কালী পুজো বা অমাবস্যার টাইমটায় এখানে ভিড় খুবই বেশি হয়, কারণ তখন সব থেকে বেশি এই মন্দিরে যে জাগ্রত পূজা অর্চনা সব কিছু চলে, পাশাপাশি হোম যজ্ঞ এগুলো ওই সময় বেশি করে দেখা যায়, যে কারণে বেশিরভাগ মানুষই ওই অমাবস্যায় চায় এখানে পুজো আর্চা দিতে। তো নভেম্বরের ঠান্ডা, হালকা হালকা ঠান্ডার একটা আমেজ রয়েছে। ঠিক সেই সময় সঞ্জয় এবং সোনালি তারা ব্যারাকপুর থেকে পৌঁছে যায় তারাপীঠ। সকাল সকাল সেখানে পৌঁছে তারা একটি হোটেল নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে ওই সময় সব হোটেলই প্রায় বুক। তো তারা অনেক ঘোরাঘুরির পর সেরকম কোনো হোটেল পায় না। তো তারপর তারা একটা দোকানে গিয়ে সকালে ব্রেকফাস্ট সারে, এবং সেইখানে দোকানে আলোচনা করার পর তারা সন্ধান দেয় যে এখানে একটু ভিতরের দিকে ওখানে সাধারণত হোটেল পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, এই সময় অ্যাভেলেবেল থাকতে পারে। তো তারা খোঁজ করে ধীরে ধীরে একটু ভেতরের দিকে যেতে থাকে। সেখানে যাওয়ার পর তারা একটা গলি দেখতে পায়। সেই গলির ভিতর থেকে তারা ভিতরে ঢুকে আসে।
ঢোকার পরেই তারা ওখানে যে কটা হোটেল ছিল সব হোটেলে তারা জিজ্ঞেস করে। তো একটা হোটেলে বলে একটা রুম খালি আছে। তো হোটেলটা তারা বাইরে থেকে দেখে অতটাও খারাপ মনে হয় না। তো তারা যথারীতি যায়, কেয়ারটেকার তাদেরকে সেই রুমে নিয়ে যায়। 3 তলায় তাদের ঘরটি, ওই একটা রুমই ফাঁকা পেয়েছিল তারা, যে কারণে তারা দেরি করে না, তারা বুকিং করে ফেলে এবং বুকিংয়ের পর কেয়ারটেকার তাদেরকে ঘর বুঝিয়ে দিয়ে যখন চলে যায়, তারপরে সঞ্জয় এবং সোনালি ঘরটাকে ভালো করে ঘুরে দেখে। এরপরে তারা যথারীতি ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পর তারা একটু বিশ্রাম নেয়, দুপুরের লাঞ্চ সারে। তো সব কিছুই ঠিকঠাক চলছিল। তো যাই হোক, তাদের পুজো দেওয়া পরের দিন ভোরবেলায় তারা পুজো দিতে বেরোবে। তো সেদিনকে তারা যথারীতি একবার সন্ধ্যাবেলা মন্দিরে যায়, মন্দির দর্শন করে। তো সন্ধ্যারতি রেখে তারা মন্দির থেকে বেরিয়ে আসে এবং একটি হোটেলে গিয়ে রাতের ডিনার সেরে রুমে এসে যখন রেস্ট নিচ্ছিল, ঠিক সেই সময় সোনালি কিছু একটা ফিল করতে পারে। মনে হয় তার গায়ের মধ্যে থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সে সঞ্জয়কে কিছু বলেনি, কারণ হতে পারে এটা তার মনের ভুল। কিন্তু অদ্ভুতভাবে সঞ্জয়ও সেই ঘরের টেম্পারেচার লক্ষ্য করছিল, যে সেই ঘরের টেম্পারেচার যেন নেমে যাচ্ছে। নভেম্বরের সময় এমনিতেই শীতলতা একটা, বিশেষ করে রাত বাড়ার সাথে সাথে সেখানে একটা ঠান্ডা হতেই পারে, তাই সে সেই বিষয় খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু নভেম্বর নয়, যেন মনে হচ্ছিল ডিসেম্বর বা জানুয়ারির কনকনে ঠান্ডা তাদের রুমের মধ্যে বয়ে যাচ্ছে। কোথায় একটু আগে যখন তারা বাইরে বেরিয়েছিল এত তো ঠান্ডা লাগেনি। তো হতে পারে যে রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটা বাড়ছে। তো সেইভাবে তারা অতটা কেউই গুরুত্ব দেয়নি। তো তারা যথারীতি গল্প করছিল এবং তারা রাতের দিকে একটু ফটো তোলার যে ব্যাপারটা থাকে, একসাথে সেলফি তোলা, সেগুলো করছিল। কিন্তু হঠাৎ করেই তারা দেখে তাদের মোবাইলের মধ্যে যখন তারা ছবি তুলছিল, তখন তার পিছনে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে। মানে সেই রুমে তারা শুধু দুজন নয়, তাদের পিছনে যেন একটা আবছা ছায়া শরীর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চমকে যায় তারা দুজনেই এবং তারপরে তারা ফোন রেখে যথারীতি শুয়ে পড়ে। তো ব্যাপারটা তারা বুঝতে পারেনি। একটু পরে যখন সোনালি বাথরুমে যায়, তখন একটা ঘটনা তার সাথে ঘটে। যথারীতি বাথরুমে যখন সে ঢোকে, ঠিক সেই সময় মনে হয় বাথরুমের মধ্য থেকে কেউ একটা সরে গেল। এটা দেখার পর সোনালি ভয়ে আতঙ্কে শিউরে ওঠে এবং সে চিৎকার করে ওঠে। সাথে সাথে সঞ্জয় গিয়ে বলে, কি হয়েছে? তখন সোনালি তাড়াতাড়ি দরজা খুলে এসে সঞ্জয়কে জড়িয়ে ধরে। তারপরে সঞ্জয়কে জানায় যে মনে হলো বাথরুমের মধ্যে যেন কেউ ছিল। তখন সঞ্জয় সেই বাথরুমের ভিতরে ঢুকে চারিদিক দেখতে থাকে, কিন্তু সে কিছু দেখে না। তারপরে সোনালি বাথরুম থেকে যখন এসে বিছানায় শোয়ে, তখন হঠাৎ করে তারা শুনতে পায় বাথরুম থেকে কলে জল পড়ার শব্দ। কিন্তু কল তো কিছুক্ষণ আগেই সোনালি বন্ধ করে এসছে। তাহলে কি করে কল থেকে জল পড়তে পারে? সঞ্জয় উঠে বাথরুমের দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে সে দেখে কল যথারীতি বন্ধ এবং সে যখন ঠিক দরজাটা বন্ধ করে আবার রুমে ঢোকে, ঠিক সেই সময় আবার সাথে সাথে জলের আওয়াজ এবং সে সাথে সাথে দরজা খোলে এবং ঠিক সেই একই মুহূর্তে যেন একটা ছায়া শরীর সেই রুম থেকে, অর্থাৎ বাথরুম থেকে হুশ করে নেমে এসে বেরিয়ে গেল। সঞ্জয়ের হাত পা ঠান্ডা হয়ে আসে, গায়ে কাটা দিতে থাকে। তারপরে তারা বাথরুমের দরজা ভালো করে বন্ধ করে এসে আবার শোয়। কিন্তু সেইখান থেকে, অর্থাৎ ওই বাথরুম থেকে একটা গোঙানির শব্দ তারা মাঝরাতে শুনতে পায় এবং এই শব্দটা যত রাত বাড়ে এতটাই তীব্র হতে থাকে যে তাদের কিছুতেই ঘুম আসে না। এরপরে তারা অন্ধকারের মধ্যে তাদের সিলিংয়ে, অর্থাৎ
তারা যে বিছানায় শুয়েছিল তারা যখন উপরের দিকে তাকায় তখন দেখতে পারে একটা ছায়া শরীর যেন ভেসে আসছে তাদের দিকে। এটা দেখার পর তাদের রাতের ঘুম উড়ে গেছিল এবং সেই সময় দাঁড়িয়ে সোনালির যে অদ্ভুত আচরণ সেটাও সঞ্জয়কে চিন্তায় ফেলে দিয়েছিল। হ্যাঁ, সোনালির সেদিন রাতে যেন আর মানুষ ছিল না, তার চোখ মুখ সব কিছু যেন বদলে গেছিল। সঞ্জয়ের যথারীতি তার পাশে শুয়ে থাকতে ভয় লাগছিল, কিন্তু তারপরেও সে শুধুমাত্র ঠাকুরের নাম নিয়ে শুয়েছিল। কিন্তু মা কালীর অশেষ কৃপা যে সেই রাত্রে তাদের গুরুতর কিছু তাদের সাথে ঘটেনি, ঘটতেও পারত। কিন্তু ওই যে কথা আছে, যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে, আর যেখানে ভগবান আছে সেখানে দুষ্ট আত্মার প্রকোপ খুব বেশি বাড়ন্ত বাড়তে পারে না। তো যথারীতি তাদের সেই রাত যে কিভাবে কেটেছিল তারা কিছুতেই সেই রাতের কথা ভুলতে পারবে না। পরদিন সকালে তারা আগে মন্দিরে যায়, গিয়ে পুজো দেয় এবং পুজো দেওয়ার পর তারা অদ্ভুতভাবে সব কিছু যেন মনে হয় আবার নর্মাল হয়ে গেছে। কারণ তার মানে সঞ্জয়ের যে ওয়াইফ যে সোনালি, তার সারা রাত ধরে যেরকম তার মধ্যে যে পরিবর্তনগুলো সঞ্জয় লক্ষ্য করেছিল, সেইখানে পুজো দেওয়ার সাথে সাথে মনে হয় যে সে আবার যেন স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। হ্যাঁ, তাদের ওখানে 2 দিন স্টে করার কথা ছিল, কিন্তু ওই প্রথম রাতের ঘটনার পর তারা আর দ্বিতীয় দিন থাকার আর সাহস পায়নি। তারা সেদিনকেরই পুজো দিয়ে সকাল সকাল ওখান থেকে বেরিয়ে এসেছিল, কারণ তারা জানতো যে আবার পরের দিন রাতে থাকলে তাদের সাথে আবার কি ঘটনা ঘটতে পারে। যে কারণে তারা সেদিনকে চেক আউট করে ওই দিনই বেরিয়ে যায় এবং তারা যথারীতি বাড়ি ফিরে আসে। কিন্তু সেই ঘটনা তাদের স্মৃতি থেকে কোনো দিনই মোছে না এবং সেখানকার যে কেয়ারটেকার বা হোটেলের ম্যানেজার তাদের সাথে তারা কথা বলেছিল সেই বিষয়ে, কিন্তু তারাও সম্পূর্ণটাই ডিনাই করে। কারণ অবশ্যই তাদেরও হোটেলের একটা ব্যবসার ব্যাপার থাকে, তো তারা অস্বীকার করে। তারা বলে এরকম কিছু তো কখনো কেউ বলেইনি তাদেরকে, এরকম কিছু কখনো কারোর সাথেই ঘটেনি, এটা আপনারাই প্রথম বলছেন। তো যাই হোক, কিছু কিছু ঘটনা হয়তো কারোর জীবনে প্রথমই আসে। তো যাই হোক, সেই রকম ঘটনা এরপর অনেকের মুখে শোনা গেছে, কিন্তু হোটেলের থেকে কখনোই শুনতে আপনারা পারবেন না। তো যাই হোক, যদি আপনারা তারাপীঠ যাচ্ছেন বা যাবেন বলে স্থির করেছেন তাহলে অবশ্যই যান, কিন্তু একটু সাবধানে। সস্তার হোটেল বা সুবিধা মতো হোটেল পেতে গিয়ে দেখবেন জীবনের কোনো রকম ঝুঁকি নেবেন না। তাই আগে যাচাই করুন, রিভিউ দেখুন এবং যেখানে দেখে আপনাদের কোনো রকম গা ছমছম লাগবে না, কোনো রকম কিছু ফিল হবে না, মনে হবে এই হোটেল আপনার জন্য উপযুক্ত, সেরকম হোটেলে আপনার থাকতে পারেন। বিশেষ করে যেগুলো পপুলারিটি বেশি কিন্তু যেগুলো একটু ভিতর দিকে মানে শ্মশানের কাছাকাছি হোটেল, যেখানে ফাঁকা এখনও নিস্তব্ধতা রয়েছে, সেরকম জায়গায় থাকলেও আপনারা দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন। কিন্তু যদি কখনো এরকম ঘটনা আপনার সাথে ঘটে তাহলে অবশ্যই ঈশ্বর আছেন আপনার সাথে, আপনারা মন ভরে ভক্তি ভরে পুজো দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। তবুও আপনারা একবার অবশ্যই যাচাই করে নেবেন সেই হোটেল সম্বন্ধে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।